সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, ক্যান বাংলাদেশ মেক হিস্ট্রি এগেইনস্ট সান মারিনো? বাংলাদেশ কি সান মারিনোর বিপক্ষে ইতিহাস সৃষ্টি করতে পারবে? আজকে রাত 11টায় সান মারিনোর মাঠে বাংলাদেশের ম্যাচ সান মারিনোর এগেইনস্টে, এবং এইটা ইউরোপের মাটিতে কোনো একটা ইউরোপীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রশ্ন একটাই, মনে একটাই কথা, বাংলাদেশ কি আদৌ পারবে সান মারিনোর সাথে? সান মারিনো 211তম র্যাঙ্কিং এর দল এবং বাংলাদেশ 182তম র্যাঙ্কিং এর দল, এবং এই দুইটা দেশের মধ্যে প্রায় 29 র্যাঙ্কিং এর তফাৎ। সেক্ষেত্রে বাংলাদেশ একটু অ্যাডভান্টেজ পাবে, বাংলাদেশ একটু এগিয়ে থাকবে। আবার ম্যাচটা যেহেতু সান মারিনোর মাঠে, সেখানে সান মারিনো কিছু অ্যাডভান্টেজ পেতে পারেন, কারণ তাদের হোমে খেলা এবং হোম অ্যাডভান্টেজ অনেক কিছু বিলং করে। বাংলাদেশ যখন ন্যাশনাল স্টেডিয়ামে খেলে তখন কিন্তু প্রতিপক্ষর ঘাম ছুটে যায় বাংলাদেশের এগেনস্টে জয় পেতে। আবার বাংলাদেশ যখন প্রতিপক্ষের মাঠে যেয়ে খেলে তখন কিন্তু বাংলাদেশের ঘাম ছুটে যায় জয় পেতে। যদিও এখন পর্যন্ত জয়টা অধরা বাংলাদেশের জন্য। ইউরোপের মাঠে বাংলাদেশ একবার খেলেছিল কোন একটা এশিয়ার দলের বিপক্ষে, তখন বাংলাদেশ সেই ম্যাচটা হেরেছিল। বাংলাদেশ এইবার ইউরোপের মাটিতে ইউরোপের দলের বিপক্ষে খেলবে, যেটা বাংলাদেশের জন্য একটা হিস্ট্রি সমেত হতে পারে, এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় বাংলাদেশের জন্য খুব একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ওকে, সো বাংলাদেশের একাদশ নিয়ে আজকে অনেক কথা হতে পারে, একাদশে কারা থাকতে পারেন কারা থাকতে পারেন না। তবে আমার যে একটা থিঙ্কিং যে থমাস ডুলি আজকে এই একাদশ সাজাতে পারেন। দেখেন, আমি চিন্তা করছি বিভিন্নভাবে। থমাস ডুলি তো আর বাংলাদেশের আগের কোচের মতো ছিলেন না, যে যিনি হচ্ছে সিন্ডিকেটের কারণে বাংলাদেশের ফুটবলে বেশ কয়েকজন ফুটবলারকে জায়গা দিতেন না। থমাস ডুলি যদি আজকে একাদশ সাজান, তাহলে গোলবার নিচে থাকতে পারেন আনিসুর রহমান জিকো, ডিফেন্সে থাকতে পারেন জায়ান আহমেদ, তারিক কাজী, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ। মিডফিল্ডে থাকতে পারেন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী এবং সৌমিত সোম, এবং আমাদের ফরওয়ার্ড লাইনে থাকতে পারেন শেখ মুরসালিন, রাকিব হোসেন এবং ফাহমিদুল ইসলাম। এই তিনজন থাকতে পারেন। সো এই তিনজনকে নিয়ে যদি বাংলাদেশ একাদশ করে, তাহলে অবশ্যই বাংলাদেশের এখানে জয় পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এই ম্যাচটাতে পজিশনিং ফুটবলটা খেলতে হবে, বাংলাদেশের পজিশন ধরে রেখে ফুটবল খেলতে হবে। কারণ ইউরোপের মাটিতে আপনি ভাই যতই ভালো খেলেন না কেন, আপনি যদি বল ধরে না রাখেন, নিজের কাছে যদি বল না রাখেন, বা বল পজিশনিং এর যে একটা গেম প্লের ব্যাপারটা রয়েছে সেটা যদি না করেন, তাহলে ইউরোপের মাঠে আপনার ফুটবল খেলে কোনো লাভ নাই। আমরা ইউরোপের ফুটবল দেখি, আমরা ইউসিএল দেখি, লা লিগা দেখি, আমরা কোপা দেল রে দেখি, চ্যাম্পিয়ন ইউরোপা লিগ দেখি, আমরা বুন্দেস লিগা দেখি, প্রিমিয়ার লিগ দেখি। যখনই আমরা কোনো ফুটবল খেলা দেখি তখনই আমরা দেখি যে তারা পজিশনিং গেম প্লেটা সবচেয়ে বেশি আগায় রাখে, তারপর হচ্ছে আপনার কাউন্টার অ্যাটাক, তারপরে কুইক প্লে, এইসব জিনিসগুলো, প্রেসিং, এইসব জিনিসগুলোর দিকে ফোকাস দেয়। তবে পজিশনিং ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে বাংলাদেশের। সেক্ষেত্রে পজিশনিং গেম প্লে করতে হবে, এবং সেক্ষেত্রে থমাস ডুলির একটা আলাদা করে ছক কষতে হবে। এবং আপনি যদি 4-3-3 ফরমেশনে না খেলতে চান, ওকে দ্যাটস ফাইন, আপনি 4-1-2-3 ফরমেশনে খেলতে পারেন। আপনি হামজাকে ডিএমএফ হিসেবে খেলাবেন, আপনার সামনে হচ্ছে যেই চারজন ডিফেন্ডার, তারপর হামজা চৌধুরী, এরপর যে দুইজন রয়েছে সেখানে সমিত সোম এবং জামাল ভুঁইয়া খেলবে, এবং এরপর হচ্ছে আপনি যে অ্যাটাকিং থ্রোটা আছে, যে তিনজন থাকবে ফরওয়ার্ড লাইনে, সেই তিনজনকে আপনি একটা এটাকে কি বলে, ত্রিভুজ একটা শেপে, হ্যাঁ ট্রায়াঙ্গেল একটা শেপে আপনি একাদশে তৈরি করতে পারেন, যাতে ডিফেন্সিভ ভাবে খেলতে পারে। এবং আপনার যদি মনোভাব থাকে যে হ্যাঁ আমি পজিশনিং গেম প্লে করে হচ্ছে আমি অ্যাটাক করব, তাহলে আপনি সেটা হচ্ছে উল্টা ট্রায়াঙ্গেল শেপে আপনি খেলাতে পারেন। তখন সেটা হচ্ছে কি যে অ্যাটাকিং হিসেবে কাজ করবে। আপনার যখন দুই উইঙ্গার দুই পাশ থাকবে, সেই দুই উইঙ্গার কাজ করবে হচ্ছে দুই মিডফিল্ডারের সাথে, আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার কাজ করবে হচ্ছে আপনার ডিফেন্ডারদের সাথে, এবং আপনার যেই সেন্টার ফরওয়ার্ড রয়েছেন তিনি কাজ করবেন হচ্ছে সেই দুই উইঙ্গারের সাথে। সো এখানে আপনার গোল পেতে আপনার কোনো কঠিন কিছু করতে হবে না। বাংলাদেশ যদি এই মোতাবেক কাজ করে, তাহলে বাংলাদেশ মনে হয় আজকেই একটা ইতিহাস সৃষ্টি করবে। তবু মনে একটা প্রশ্ন, ক্যান বাংলাদেশ মেক হিস্ট্রি এগেইনস্ট সান মারিনো?